নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয়া লেখিকা বাণী বসু রচিত অমৃতা উপন্যাসটির অষ্টম বা অন্তিম পর্ব। রেজাল্ট সম্পর্কে অনেক রকম গুজব রটতে শুরু করেছে। কেউ বলছে শর্মিষ্ঠা পাইন ফার্স্ট ক্লাস পেয়েছে, সে হলফ করে বলতে পারে, ভেতরের খবর। কেউ বলছে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এবারের ফলাফল। কে দোলার ফোনটা যখন এলো, অমৃতা এরকম কিছু গুজবই আশঙ্কা করেছিল। মা ডেকে দিল। দোলার মনের মধ্যে এত তাড়া যে সে অমৃতার মায়ের কুশল জিজ্ঞাসা করতেও ভুলে গেছে। কে? আমি দোলা বলছি। বল, চঞ্চল ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এই তো? না, ওসব না। তবে বল, কেমন আছিস? দুজনে? না, তিনজনে। ভালো না রে অমৃতা, এখনো শরীর ঠিকই আছে, মন সে কি, কেন? নিজের জীবনে চূড়ান্ত দুর্দৈব ঘটে গেছে, তবু যেন অমৃতার বিস্ময়ে আর ফুরোতে চায় না। একটু আসবি? তোদের বাড়ি বড্ড দূর যে রে, টুটুলকে ছেড়ে অতক্ষণ। তাহলে মাঝামাঝি কোথাও, ধর ব্লু ফক্স। আমার সে রেস্ট কোথায় বল? খরচ তো আমি করব, তোর কি? ঠিক আছে। ব্লু ফক্সের আবহে অমৃতা আর দোলা। অমৃতার পছন্দের রং নীল, হালকা সমুদ্র সবুজ, লাইল্যাক। দোলার পছন্দের রং কমলা, মেরুন, গোলাপি। অথচ দুজনেই আজ হলুদ বনের কলুদ ফুল হয়ে এসেছে। কলেজ হলে এই নিয়ে কত বিস্ময়, কত উচ্ছ্বাসে ঘণ্টাখানিক তো কাটতই। সবই তো বুদবুদ, কথা ভাবের, ভাব মেজাজের। এখন বুদবুদ নেই। দুজনে একই রঙের শাড়ি পরে, সে সম্পর্কে একেবারে অচেতন হয়ে গ্রিলড ফিশের সাজানো প্লেটের সামনে বসে আছে। দোলার মুখ এমন যে আর 2-1 বছর আগে হলেই অমৃতা ভাবত দোলা এক্ষুনি বলে উঠবে, জানিস অমৃতা, আমার তোর উপরে ভীষণ রাগ হয়েছে। তুই কেন? চা, ক্ষমা চা। কিন্তু সেই ছেলে মানুষের মায়া আর বোধহয় সে মুখে নেই। সে বলল, এমন জরুরি তলব? কি ব্যাপার রে? অমৃতা, একটা বাচ্চাকে একা একা বড় করতে খুব কষ্ট না রে? খুব কষ্ট, আবার খুব আনন্দও রে। পৃথিবীর সব মায়েরা কাজটা স্বচ্ছন্দে করে এসেছে, নইলে কি আর পারত? কিন্তু তাদের তো পাশে কেউ একজন থাকতো, ন্যাপি বদলে না দিলেও, ফিড না করলেও। একজন, তুই এমন একা একা। কথাটা শেষ করতে পারে না দোলা। হ্যাঁ, মাসি আছেন, বাবা মা আছেন, তবু শেষ পর্যন্ত আমি টুটুলের বাবা মা দুটোই। কি করে পারিস? আমি তো গোড়ার থেকেই জানতামই তো। অমৃতা, তুই বিয়ের আগেও অনেক দায়িত্ব নিতিস, তাই হয়তো পারছিস, কিন্তু আমার পক্ষে একা একা। অমৃতা চমকে বলল, একা কেন? দোলা মুখ নিচু করে ফেলেছে, ফর্সা মুখটা কেমন রক্তহীন দেখাচ্ছে। সে বলল, কাউকে বলিস না অমৃতা, আমার কেমন যেন মনে হচ্ছে বাচ্চাটাকে আমায় একাই মানুষ করতে হবে। ওর বাবা কি? ও কি? তুই কাঁদছিস দোলা? বিয়েটা বোধহয় আমি ঠিক করে নি রে, সবার মতের বিরুদ্ধে গিয়েছিলাম। আমার বাবা মা, ওর বাবা মা, দিদি, পার্থদা, সবাই। কি জানি, হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো এসব সংশয়ের কথা এখনই কাউকে বলা আমার উচিত হচ্ছে না, কিন্তু একমাত্র তোকেই বিশ্বাস করে বলতে পারি। দোলার স্বর ভেঙে গেছে। ব্যাপারটা কি হয়েছে বলবি তো? ও তো গোড়ার থেকেই বাচ্চাটা চায়নি। অমৃতার মুখ শক্ত হয়ে গেল নিজের অভিজ্ঞতার কথা ভেবে। সে বলল, তো আমিও এটার জন্য প্রস্তুত ছিলাম না বিয়ের আগেই। অমৃতা, প্লিজ আমাকে খারাপ ভাবিস না। ভাবছি না, তুই বল। আমি টার্মিনেট করতে চাইনি বলেই বিয়েটা হলো। অমৃতা তার চূড়ান্ত বিস্ময়কে যতটা কম পারে প্রকাশ করে বলল, টার্মিনেট করা গেলে কি বিয়েটা হতো না? আমি জানি না,
জানি না অমৃতা। দোলার চোখে রুমাল, রুমালের আড়ালে চোখ রাঙা হতে থাকে। ওকে আমি বুঝি না, উন্মাদের মতো ভালোবাসি ওকে, কিন্তু প্রতিদান পাই কিনা বুঝতে পারি না। উন্মাদের মতো? সে ব্যাপারটা কিরকম? নিজেকে একেবারে হারিয়ে ফেলা কি অমৃতা জানে না। বইয়েতে পড়েছে, কবিতায় উপন্যাসে কত গল্প লেখা হলো এই নিয়ে, প্রচুর প্রচুর লিখেছে সেসবের কথা পরীক্ষার খাতাতেও, কিন্তু কোনো ব্যবহারিক অভিজ্ঞতা নেই তার। দোলা পারে, সে পারে না, কিন্তু দুজনেই শেষ পর্যন্ত এক অবস্থানে পৌঁছচ্ছে, এই এক রঙের শাড়ির মতো। দোলার কমলা লাল উন্মাদনাও তাকে রক্ষা করতে পারছে না, তার শান্ত নীল প্রসন্ন সুমিত সবুজ কাণ্ডজ্ঞানও তাকে রক্ষা করতে পারেনি। সে কি বলবে দোলাকে? কি বলবে এখন? দোলা, একটু ধৈর্য ধর। থাকেই না রে, কোথায় কোথায় ঘুরে জানি না, কতটা ওর কাজ, কতটা শখ। ট্যুরে গেছে বলে জানি, অথচ পার্থদা একদিন ওকে JU এর ক্যাম্পাস থেকে এক দঙ্গল ছেলে মেয়ের সঙ্গে বেরোতে দেখেছে। তিলক দেখেছে রবীন্দ্র সদনে। আর কেউ সঙ্গে ছিল? জানি না, তিলক বলল তোর রোমিওকে দেখলাম, অথচ তুই জুলিয়েট পাশে নেই। আমি ওকে আর বিশ্বাস করতে পারছি না অমৃতা। এ যে কি কষ্ট, কি ভয়ানক যন্ত্রণা। বলতে বলতে দোলা একেবারে ভেঙে পড়ল। এখন লাঞ্চের আগের সময়টা, টেবিলগুলো রেডি করা হচ্ছে, খুব বেশি লোক নেই ভিতরে। দু একজন বেয়ারা ফিরে তাকালো। দোলা প্লিজ। অমৃতা, আমি যে এই অবস্থায় বাবা মায়ের কাছে এতদিন আছি, ওর তো কিছু দেওয়া উচিত। বাবা মাকে নাই দিল, আমাকে আমাকে তো দেবে। দেয় তো নাই, উল্টে আমার কাছ থেকে 500, পরের সপ্তাহে 1000 এমনি করে চায়, বলে শোধ দিয়ে দেব। অমৃতা, এ আমি কি করলাম? এখনই জালের মধ্যে থেকে। তাছাড়া ওকে দেখলেই আমার বিশ্ব ব্রহ্মাণ্ড ভুল হয়ে যায়। অনেকক্ষণ চুপ থেকে অমৃতা বলল, আমাকে কি করতে বলিস? অমৃতা সেই অমোঘ বাক্য বলতে পারত, আমাকে জিজ্ঞেস করে তো এগোসনি, আমি কি বলবো? কিন্তু বলতে পারল না। তার বিপদের দিনে দোলা ব্লু ফক্স থেকে বেরোচ্ছিল, কিন্তু তবু দোলা তার ঘনিষ্ঠ বন্ধু। কিছু বল, কিছু অন্তত বল, তোর কি মনে হচ্ছে, কি মত? এখনই এসব নিয়ে মাথা ঘামাস না দোলা, সে বলল। হয়তো তিলকে তাল করে দেখছিস, বাচ্চাটাকে নির্বিঘ্নে হতে দে, তবে টাকা করি আর একেবারেই দিস না। বলবি আর 1 পয়সাও তোর কাছে নেই, তোকেই বরং ও কিছু দিয়ে যাক। বাবা মায়ের কাছে চাইতে তোর মানে লাগে, মানের কথাটা বেশি করে বলবি। যেগুলো নিয়েছে সেগুলোও তাড়াতাড়ি ফেরত দিক, কারোর কাছে ও যেন ছোট না হয়ে যায়। তুই যে অবিশ্বাস করছিস এটা জানতে না দেওয়াই ভালো, বুঝলি দোলা? ঝগড়া মান অভিমান করিস না, হালকাভাবে জিজ্ঞেস করতে পারিস পার্থদাকে JU এর গেটে দেখতে পেয়েছিল কিনা, রবীন্দ্র সদনে কেন তিলককে চিনতে পারেনি। নিজেকে শান্ত রাখ দোলা, বাচ্চাটার ক্ষতি হবে না হলে। কোনো উন্মাদনার দোহাই দিয়েই বাচ্চাটার ক্ষতি করবার অধিকার নেই তোর। মুখ ঢেকে হাউ হাউ করে কাঁদতে লাগলো দোলা। অপরিমিত যৌন আকর্ষণ, সন্দেহ, নিরাপত্তা বোধের এই তছনছ হয়ে যাওয়া কিভাবে ভেতরের সেই ছোট্ট হতে থাকা মানুষটিকে প্রভাবিত করছে, তাতে এখন তার বিন্দুমাত্র যায় আসে না, অন্তত এখনো না। হুঁশই নেই তার। শেষে সে বলল, অমৃতা, ঈশ্বরই তো এই আকর্ষণ সৃষ্টি করেছেন। এ তো একটা ফাঁদ দেখছি। প্রকৃতি চায় যেন তেন প্রকারেণ জন্ম হোক, আমাদের জন্য কোনো ভাবনা তো করে না। তাহলে হোক জন্ম, এই সন্দেহে সংকটে হোক, এভাবেই যদি হয়। চৌরঙ্গীর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অমৃতা ভাবছিল, কি আশ্চর্য, বুঝতে পারছে লোকটা সৎ নয়, আত্মমর্যাদা সম্পন্ন নয়, তবু দোলা ছুটে যাচ্ছে। একই রকম ভালোবাসা, একেই কি ভালোবাসা বলে? প্রাকৃতিক, জৈবিক, রাসায়নিক। সংকট দেখে, ত্রিভুজ দেখে আয়েশা নিজেকে ফিরিয়ে নিয়েছিল, লাবণ্য নিজেকে ফিরিয়ে নিয়েছিল,
অচলা পারেনি। যতই তাকে পরিস্থিতির শিকার করে এঁকে থাকুন না লেখক, সে পারেনি। কিন্তু মিথ্যে কথা বলে টাকা নেয় এরকম চরিত্ররা কি নায়ক হয়? শরৎচন্দ্রের সেই সুভার স্বামী এরকমটা করত বটে। গোবিন্দলাল এবং নগেন্দ্র এবং মহেন্দ্রও অবিশ্বাসী হয়েছিল, কিন্তু তারা কেউ মিথ্যেবাদী, চোর বা ইতর ছিল না। অথচ জীবনের নায়কদের দেখো, এরা খল, প্রেমহীন, বিবেক ও মর্যাদা বোধ শূন্য। সে অমিতাভ সেনই হোক আর অরিশোধন গোস্বামীই হোক। লাল আলো জ্বলেছে, সে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়ে ওদিকে যাচ্ছে, এখনো চিন্তামগ্ন। এত কি ভাবছেন? জওহরলাল নেহেরু রোডে ভাব সমাধি? সর্বনাশ! চমকে সে ফিরে দেখে অরিন্দম ঘোষ। তার ভঙ্গিতে খানিকটা গতিবেগ তখনও বোঝা যাচ্ছে। লালবাতিতে গাড়ি দাঁড়িয়েছে, সারি সারি। নিজের গাড়ি ছেড়ে ঝুঁকি নিয়ে নেমে এসেছে অরিন্দম। শিগগির আসুন, শিগগির! এত তারা যে প্রতিবাদ করবার সুযোগই পেল না সে। অরিন্দমের পেছনে পেছনে তার মারুতি 800-এর সামনের সিটে গিয়ে বসল। এদিকে কোথায় এসেছিলেন? আপনাকে এখানে দেখে একটু অবাক হয়ে গেছি। পার্ক স্ট্রিটে এসেছিলাম, দোলার সঙ্গে। বাহ, খুব আড্ডা মারছিলেন। তা দোলা কই? ও তো সাউথে চলে গেছে। আমি এখন সল্টলেক। তা আপনিই বা এরকম উত্তরমুখ কেন ঠিক এই দুপুর বেলায়? বা, আমার শ্বশুরালয় যে গোয়া বাগানে, ভুলে গেলেন? দুপুরবেলা ছুটির দিন নয়, শ্বশুর বাড়িতে কেন যাচ্ছেন? ঢেলা মারতে? ঢেলাই বটে। আজ শনিবার ম্যাডাম, খেয়াল আছে? শনিবারগুলো আমাদের ছুটি থাকে। প্রজেক্টের কাজ পেন্ডিং থাকলে অবশ্য যেতেই হয়। তা এ তো আর সরকারের খাস খিদমতের চাকরি নয়। তবে এ সপ্তাহে ফরচুনেটলি আমার তেমন কিছু নেই। ছোট গিন্নি মানে আমার বউ বাপের বাড়িতে আছেন। রাত্রিরে খুব খ্যাঁট হবে, তারপর তাকে ট্যাঁকে নিয়ে বাড়ি ফিরব। সুখী সুখী নতুন বিয়ে হওয়া ফুরফুরে রসিক মেজাজের জামাই বেশ। সে বলল, বউ তো বুঝলাম, ছোট গিন্নি কেন? আপনার কি দুই বিয়ে? ওহো! অরিন্দম হেসে উঠল। বাড়িতে আমার মাতৃদেবী বড় গিন্নির পদে অধিষ্ঠিত রয়েছেন। লাবণীর কাজ কাজেই ছোট গিন্নি হতে হয়। তা দুই গিন্নিতে দিব্যি জমে গেছে দেখছি। এখনো পর্যন্ত নারদ ঠাকুরকে ডাকতে হয়নি। অমৃতা হেসে ফেলল। খুব আদর আপনার সব বাড়িতে না? মায়ের বাড়ি, শ্বশুর বাড়ি অর্জন করতে হয়। গর্বের ভাব অরিন্দমের গলায়। এমনি এমনি হয় না, কত তেল যে মারি। কি বাবা মা, কি শ্বশুর শাশুড়ি শালাকে, তা যদি জানতেন। আর লাবণীকে? লাবণী? ওরে বাবা, তাকে তো তেলের উপরই রেখেছি ভাসিয়ে, তেল কইয়ের মতো। তা আপনার খবর বলুন, আপনার দেব শিশু আছেন কেমন? ভালো, কিন্তু দেব শিশুর খবরে আপনার কাজ কি? অরিন্দম সামান্য চমকালো। একটু মন দিয়ে গাড়ি চালাতে লাগলো। চিত্তরঞ্জন হ্যারিসন রোডের বাঁকটা পেরিয়ে বলল, এ কথা কেন বললেন? কেন যে বলল অমৃতা জানে না। একটা সময় এসেছিল যখন দৈব দুর্বিপাকে পড়ে সে বহুজনের সাহায্য ও মনোযোগ পেয়েছে। সেটা তো আর চিরকাল চলতে পারে না। অথচ কেমন একটা অভিমানের সুর তার কথাগুলোয়। এ অভিমান কার প্রতি? সে এমন অভিমান তো করতে চায়নি। এখনো যদি আপনাদের খবর নিতে যাই, আপনি বা অন্য কেউ হয়তো ভুল বুঝবেন, খুশি হবেন না। অরিন্দম আস্তে আস্তে বলল, সে আবার কি? আমি কেন অখুশি হব? অরিন্দম হেসে বলল, অখুশি হয়তো হবেন না, কিন্তু খুব খুশি হয়ে উঠবেন কি? এমন মানুষ কি আমি? হয়তো ভুলেই যাবেন আমি এসেছি, বসে আছি। এও তো অভিমান। অমৃতা বলল, এরকম করেছি বুঝি কখনো? অরিন্দম আবারও হাসল, বলল, কি জানেন, সবাই তো নায়ক হবার ভাগ্য নিয়ে ভবরঙ্গমঞ্চে আসে না। সামান্য সহনায়ক, পার্শ্ব চরিত্র বেশিরভাগেরই। দুতিয়ালির বেশি কিছু বড়াতে জোটে না। অরিন্দম দা, জানি না নিজের অজান্তে আপনার কাছে কোনো দোষ করে ফেলেছি কিনা। আপনি যা উপকার করেছেন সেদিন আমি সারা জীবনেও, ভাববেন না সেসব আমি ভুলে যাব।
আরে আরে, অরিন্দম শশব্যস্ত হয়ে বলল, এসব কি বলছেন? দোষ টোষ, কৃতজ্ঞতা, ঋণ টিন, ছিছি। অমৃতা এভাবে কখনো দাদা ডাকেনি অরিন্দমকে। না, লালটুদাও না, ঘোষদা তো নয়। হয়তো এই ভালো, এই দাদা ডাক, এই কৃতজ্ঞতা, এই ঋণ স্বীকার। অমৃতাকে তার বাড়িতে নামিয়ে দিল সে, নিজে কিছুতেই নামল না। শ্বশুরবাড়ি যাচ্ছে সে, শ্বশুরবাড়ি বলে কথা। আপনি এলে, আপনারা এলে আমরা ভীষণ খুশি হব, অমৃতা গাড়ি থেকে নামতে নামতে বলল। অরিন্দম ভাবল, এও হয়তো ভালো। আপনি থেকে চকিতে আপনারাই যাওয়া, আমি থেকে এই আমরা, এই খুশি হওয়ার প্রতিশ্রুতি, এই সুস্বাগতম জানানো অভ্যাগতকে। আর অমৃতা তার বাড়ির ঘণ্টিতে হাত রেখে অন্যমনস্ক হয়ে গেল। সে জীবনের নায়কদের ব্যর্থতার কথা ভাবছিল না। এই অরিন্দম, সুপুরুষ, বলিষ্ঠ, ক্ষমতাবান, উদার, মার্জিত, দায়িত্বশীল, এই তো জগৎ সিংহ। নাকি মানিকলাল, নাকি বেহারি, নাকি শ্রীবিলাস? কেন এমন নির্ভুল মানুষ নায়ক হতে পারে না? কিংবা হয়তো পারে, সেই জানে না। খুকি, শম্পা ডাকছে। টুটুলকে কোল থেকে নামিয়ে সে ফোন ধরল। শম্পা, বল, অনেকদিন তোর কোনো খবর পাই না। আমিও তো তোর, তুই আমাকে ভুলেই গেছিস। কে কাকে ভুলে গেছে সে কথা এখন মুলতুবি থাক। কেমন আছিস? ওই একরকম। অমৃতা, একদিন আমাকে একটু সময় দিতে পারবি? বেশ তো, চলে আয় না, সারাদিন খাবো দাবো, গল্প করব। না, বাড়িতে না, একটু প্রাইভেট কথা আছে। তবে কোথায় তুই বল? ধর ধর ওয়ালডর্ফে, আমি তোকে খাওয়াবো, কিন্তু টুটুলকে ছেড়ে বেশিক্ষণ থাকা যাবে না। ঠিক আছে, ধর ঘন্টা তিনেক, তোকে পৌঁছে দেব। ওয়ালডর্ফের ড্রাগনের তলায় বহুদিন পরে শম্পা আর অমৃতা। এখন দুজনেই শাড়ি, দুজনেরই এক বিনুনি। প্রাথমিক 2-4টে কথাবার্তার পরে শম্পা বলল, তোর কাছ থেকে একটা পরামর্শ চাইব। অমৃতা হেসে ফেলল, বলল, এখনো? দোলার কথাই মনে পড়ল তার। গম্ভীর হয়ে বলল, তোর তো এখন পরামর্শ দেবার লোক হয়েইছে। শম্পা হাসল না, বলল, সমস্যাটা তো তাকে নিয়েই। সে আবার কি? অমৃতার বুক ঢিপ ঢিপ করছে। জানিস, কিছুতেই আমার মাকে মেনে নেবে না। আমি দেখ, নতুন সংসার করছি, ও তো তাই। মা কিছু সাজেশন দিলেই গম্ভীর হয়ে যাবে, বলবে বড্ড ইন্টারফেয়ার করেন তোমার মা। মা বেচারি ভালো মনেই আমাদের হেল্প করতে আসে। ও বলে, আমরা সাবালক হয়ে গেছি দুজনেই, আমাদের সমস্যা আমরাই সামলাবো। মা একদিন বলেছিল, তোমাদের থেকে অনেক আগে পৃথিবীতে এসেছি, এটা তো অন্তত মানো। হয়তো তোমাদের থেকে বেশি শিক্ষা নেই, বুদ্ধিও নেই, কিন্তু কত দেখলাম, শুনলাম, এসবের থেকে একটা সমাধান করবার ক্ষমতা আপনা থেকেই এসে যায়। ও বলল, আপনাদের অভিজ্ঞতা আর আমাদের অভিজ্ঞতা এক নয়, দুটো আলাদা জেনারেশনের। প্লিজ মা, ডোন্ট ইন্টারফেয়ার। মা সেদিন অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে চলে গেছে। অমৃতা বলল, তোর হাজবেন্ড কিন্তু কথাগুলো মোটামুটি ঠিকই বলেছেন, যদিও বড্ড রূঢ়, অন্তত তেমনই শোনালো। সেটাই। আর মায়ের ইন্টারফিয়ারেন্সের নমুনা শুনবি। একদিন আমি অফিস থেকে খুব ক্লান্ত হয়ে ফেরায় আর লোক না আসায় মা রান্না করে দিয়েছিল। ওর জন্মদিনে পায়েস টায়েস গুচ্ছের রেঁধে এনেছিল। তো আমার মাইগ্রেন আছে, সে সময়টা ঘর অন্ধকার করে মাথায় বাম লাগিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে বলেছিল। এর কোনটা ইন্টারফিয়ারেন্স বলতো? মা অভিমান করে আর আমাদের বাড়িতে আসে না, অথচ আমাকে না দেখে মায়ের থাকা বা আমার মাকে না দেখে থাকা একেবারে অসম্ভব। আমার বুক ফেটে যায়। ওয়েটার ওদের জন্য চিকেন উইথ ডাম্পলিংস নিয়ে এসেছিল। অমৃতা ন্যাপকিন বিছোতে বিছোতে বলল, খাই? নিশ্চয়ই। তুই হাত গুটিয়ে বসে রয়েছিস কেন? এই নে, আমি দিলাম, খা। বলবি তো কিছু? ইজ ইট সো অবভিয়াস?
কি অবভিয়াস? তুই মায়ের মতো আর কাউকে ভালোবাসিস না, এটা তো ঠিক শম্পা। শম্পা একটু ভাবল, বলল, মায়ের প্রতি টানটা এক জাতের, আর সৌমিত্রর উপরেরটা অন্য জাতের। তুই তো জানিস মা আমার কি, একাধারে মা, বাবা, বন্ধু সব, খালি স্বামীটা না। ধ্যাত শম্পা, তুই তোর মায়া মমতা, তোর গভীর ভাবনা চিন্তার আদরের সবটা দিস মাসিকে। মাসিও তোকে তাই দেন, তাতে তুই ভীষণ রকম পরিতৃপ্ত হোস না? ইয়েস, অফকোর্স। আর সৌমিত্রকে তুই দিস কেজো কথা, ছেঁদো গল্প, আর আর রাতটা। অমৃতা, ছি ছি কেন? তুই তো পরামর্শ চেয়েছিলি। আমি জানি, আমি বুঝি রে শম্পা। ওই বাজে লোকটাও আমাকে ঠিক এই দিয়েছিল, আমি মানিয়ে নিয়েছিলাম। তোর সৌমিত্র মানতে পারছে না। তুই আমাকে অরিসুদনের মতো স্কাউন্ড্রেলের সঙ্গে তুলনা করলি। শোন, তুই স্কাউন্ড্রেল নোস, তোর কোনো মতলবও নেই, তুই নিষ্ঠুর নোস, কিন্তু শম্পা বিশ্বাস কর, দেওয়াদির এই ব্যাপারটা একই। এখন তোর সৌমিত্র ইজ গেটিং জেলাস অফ ইউর মাদার, জেলাস অফ হার হোল্ড অন ইউ। কিছুক্ষণ চুপ করে খাবারগুলোর দিকে চেয়ে রইল শম্পা, শূন্য চোখে। শেষে জল ভরা চোখে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে বলল, তাহলে কি আমাকে বেছে নিতে হবে একজনকে অমৃতা? দূর পাগলি। তাহলে তোকে আরো অনেক কঠিন কিন্তু অনেক সহজ একটা কাজ করতে হবে। কি সেটা? কঠিন আবার সহজ? তোকে অভিনয় করতে হবে, দ্বিচারিতা করতে হবে রে শম্পা। মায়ের কাছে বলবি সৌমিত্র মায়ের সম্পর্কে কত ভালো ভালো কথা বলে, সারা জীবন অনেক করেছেন তো, তাই ও মনে করে মায়ের আর তোদের জন্য দুর্ভাবনা, তোদের সেবা এসব করবার দরকার নেই। সে মাকে মুক্তি দিতে চায়। ও খুব স্ট্রেট কাট, সোজা সরল হিসেবর। মায়ের যে করতে ভালো লাগে এই সেন্টিমেন্ট বোঝার মতো মনই নয় ওর, কোনোদিন ফ্যামিলিতে থাকেনি তো। আর সৌমিত্রকে প্রত্যেকটা ব্যাপার জিজ্ঞেস করে করবি। কি রান্না হবে থেকে, কি পড়বি, কার সঙ্গে মিশবি, কে ভালো কে মন্দ, আর আর নিজেকে অনেক বেশি করে দিবি। এত সব কথা তুই কি করে জানলি অমৃতা? মোটে 3 বছর তো। শম্পা, ওই 3টে বছর আমাকে 30 বছরের অভিজ্ঞতা দিয়ে গেছে, বুঝিয়ে দিয়ে গেছে মানব চরিত্রের অনেক খুঁটিনাটি। জানিস, তবু সমস্ত সয়ে অত খেটে ওদের সংসারটাকে মাথায় করে রাখবার পরেও কেন আমায় প্রকারান্তরে খুন করতে চেয়েছিল, এটা আমি এখনো বুঝি না। ধর আরেকটা বিয়ে করত, ডাউরি পেত, শুধু সেইটুকু। বাইরে থেকে শ্বশুর শাশুড়িকে আনকালচার্ড পজেসিভ টাইপ মনে হতো, আর ওই লোকটাকে খুব প্র্যাকটিক্যাল আনসেন্টিমেন্টাল টাইপ লাগতো। কিন্তু ওর যে 3 বছরেও আমার উপরে এতটুকু মমতা জন্মায়নি, ও যে একটা শয়তান স্বভাবের মানুষ, এই আমি বুঝতে পারিনি। কাজেই শম্পা, মনে করিস না মার বোঝাটা আমার পরামর্শটাই চূড়ান্ত। আমি আমার বোঝাটুকু বললাম, এরপরে তুই নিজে ভাব, নিজে লক্ষ্য কর কার কোন ব্যবহারে অন্যজনের কি প্রতিক্রিয়া হয়। তার থেকে তুই তোর আচরণের ক্লু পেয়ে যাবি। তার মানে সরলমণি আর বাঁচতে পারবো না। শম্পার যেন দম বন্ধ হয়ে আসছে। শম্পা, প্লিজ ডোন্ট মাইন্ড। সরল মনে আমরা কোনো দিনও বেঁচেছিলাম না। জটিলতাটা তখন আসত ভেতর থেকে, আমাদের অজ্ঞাতসারে। এখন জেনে বুঝে জটিল হতে হবে, কপট হতে হবে। এই শম্পার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। অমৃতা বলল, কাঁদছিস কেন? তুই এভাবে ভাব না, লোকে অপরের ক্ষতি করবার জন্য কপটতা করে, তুই কপটতা করছিস নিজের এবং আরও 2টি প্রিয়জনের জন্য, 2টো সম্পর্ককে বাঁচাবার জন্য। জানিস, ও অত জেলাস যে বাচ্চা চায় না। এই দেখ, আমি তো তবে ঠিকই বুঝেছি, কিন্তু আমি যে চাই অমৃতা। কি বাহানা দেয় তোকে? বলবে দুজনেই চাকরি করি, কি করে বাচ্চা মানুষ হবে? আমার অ্যাটেনশন তখন নাকি
পুরোপুরি চলে যাবে বাচ্চার দিকে। নিজের কথা বলে না, বলে আমার কাজের কেরিয়ারের ক্ষতি হবে। তুই যতদূর পারিস অসাবধান হয়ে যা, বুঝলি? বাচ্চাটা যখন সত্যি সত্যি এসে পড়বে তখন দেখবি সৌমিত্র বদলে গেছে, ভালোবাসার আরেকটা মানুষ পেয়ে বেঁচে গেছে। আর মাসিরও সম্ভবত তাই হবে। আফটার অল সৌমিত্র তো অরিসুদন নয়। তার অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অমৃতার। শম্পা সন্তর্পণে বলল, তোর এখনো অরিসুদনের কথা মনে পড়ে? মানে দূর? অমৃতা বলল, আমার দুঃখ হয় ভেবে যে জীবনের 3 বছর আমার বাজে খরচ হয়ে গেছে। অরিসুদনকে আমি মন থেকে কোনোদিনই ভালোবাসিনি, এখন ওটাকে শরীর থেকেও মুছে ফেলেছি। শম্পা, আমার ওর সঙ্গে সহবাসেরও কোনো স্মৃতি নেই। সেটাই তো জানতে চাইছিস। সেটা কি সম্ভব? অ্যাটল সম্ভব অমৃতা? একটা দাগ, একটা স্কার থেকে যায় না? অমৃতা বলল, নেই নেই, আমি এখন কুমারী, মনে মনে এত বেশি যে শরীরেও তাই হয়ে গেছি। তোর যে একটা ছেলে রয়েছে রে, তাতে কি? ও তো আমার মায়ের, ও সীমান্ত। সত্যি বলছি শম্পা, আমার কুমারী অনুভব হয়। সেই মহাভারতে পড়েছি না, সূর্যর ঔরসে কুন্তির কোলে কর্ণ এলেন, তারপর তিনি আবার আগের মতো হয়ে গেলেন, অক্ষতজনী কুমারী হয়ে গেলেন। সেই রকম। তুই আবার বিয়ে কর অমৃতা। উত্তরে অমৃতা হাসল, বলল, ন্যাড়া বেলতলায় এর মধ্যেই? তাছাড়া বিয়ে কি হাতের মোয়া? সবৎসা গাভীর যে দাম, সবৎসা মেয়ের কি সেই দাম? অমৃতা শম্পা দুজনে এবার দুদিকে যাবে। শম্পা যাবে দক্ষিণে, মেঘনাথ সাহা সরণি। অমৃতা যাবে পূবে, সল্টলেক করুণাময়ী। সল্টলেকে মা বাবার কাছেই এখন থাকি অমৃতা। ছেলে 5.5 মাসের মতো হয়েছে। মা বাবার কাছে থাকাটাই স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিকতাটা কিছুতেই ঘটছিল না। তার গাফিলতিতে, মাসির আন্তরিক অনিচ্ছায়। সে প্রায় বলতো, মাসি আর কেন, এবারে আমাকে যেতে দাও। মাসির চোখ ভারী হয়ে আসত। আমাকে বলিসনি, বল আমাদের। তোকে আটকে রাখি এমন কি অধিকার আমার আছে? অমন কথা বলো না মাসি, মা না হয়েও তুমি আমার মাই। বলছিস? বলছি, আরও বলছি। খুব কষ্ট হচ্ছে, তবু বলছি, তুমি আমার মায়েরও বাড়া, বাবারও বাড়া। প্রোটেকশন, সন্তানের যে প্রোটেকশনের দরকার হয়, তা আমার মা বাবা কোনোদিন আমাকে দিতে পারেনি। বেচারি, এ কথায় তুমি কিছু মনে করো না মাসি, কিন্তু আমার মনে হয় ওরাই যেন আমার কাছ থেকে নিরাপত্তা চেয়ে এসেছেন বরাবর। সত্যিকারের প্রোটেকশন, বাচ্চাকে বুক দিয়ে আগলানো, এ আমি পেলাম তোমার কাছে। এটা কি জিনিস জানতামই না। শিবানী বললেন, তাহলেই বোঝ, তুই চলে গেলে, টুটুল চলে গেলে আমার কেমন দিন কাটবে। এই কথার উত্তর স্বরূপই যেন সম্পদ এলো। অমৃতার দুর্ঘটনা থেকে শুরু করে তার সন্তান জন্মানো, পরীক্ষা, সবকিছুই তাকে জানাতেন শিবানী। আর কেই বা আছে তার জানাবার? সম্পদ আসবার সুযোগ পায়নি। বিশেষত অমৃতা রয়েছে বলেই সে যেন আরো নিশ্চিত হয়েছিল। তার প্রণয় পর্ব কতটা এগোলো, এসব নিয়েও সে অমৃতাকে লম্বা লম্বা চিঠি লিখত, পরামর্শ চেয়ে, যেন তাদের লিঙ্গ আলাদা হলেও এক। তোরা মেয়েরা কি যাকে ভালোবাসিস তাকে ঠোনা মারিস? তটিনী আমাকে যখন তখন ঠোনা মারে, ঠাট্টা তামাশা করে একেবারে নাস্তানাবুদ করে দেয়। এটা ন্যাচারাল নাকি রে? কিংবা কি ধরনের উপহার পেলে তোরা পছন্দ করিস রে? ফুল না আইসক্রিম? শাড়ি ফাড়ি দেওয়া আমার আসবে না, আমার দ্বারা অতটা গেরস্থ হওয়া সম্ভব না। জানুয়ারি নাগাদ সম্পদ ক্যাম্পাস ইন্টারভিউতে চাকরি পেয়ে গেল। তার মা এমটেক করবার জন্য পিড়াপিড়ি করলেও সে কান দিল না একদম। চাকরি বম্বেতে, কিছুদিন কলকাতায় থেকে বম্বে চলে যাবে। সম্পদ একা এলো না, তটিনীও এলো। YWCA-তে উঠল, তবে বেশিরভাগ সময়টাই কাটাতো ডোভার লেনে। সম্পদের সঙ্গে সিনেমা যাচ্ছে, সম্পদের সঙ্গে বাইরে খেতে যাচ্ছে, সম্পদের সঙ্গে কোনো বন্ধুর বাড়ি যাচ্ছে।
এক আধবার অমৃতাকেও সম্পদ অনুরোধ করেছিল, শিবানীকেও, বিশেষ করে বাইরে খেতে যাবার সময়ে। দুজনেই এড়িয়ে গেছেন। শিবানী বাড়িতে রান্না করে খাইয়েছেনও মেয়েটিকে। খুব ভদ্র, কিন্তু একটু যেন দূরে দূরে থাকতেই ভালোবাসে তটিনী। অমৃতা যে তার সমবয়সী আরেকটি মেয়ে আছে বাড়িতে, তার সঙ্গে বন্ধুত্ব হওয়াটাই স্বাভাবিক, এটা তটিনীকে দেখলে মনে হয় না। যখন সকলে একসঙ্গে বসে, তটিনী শুধু সম্পদের সঙ্গেই কথা বলে। অমৃতাকে যেটুকু গুরুত্ব দেবার সেটুকু দেয় সম্পদ। আরে অমৃতা, সেদিনের খুকি তুই, তোর আবার একটা টুটুল, ভাবতেও পারছি না। তোর কি মনে হয় অমৃতা, তটিনী যদি অন্য জায়গায় চাকরি পায় তাহলে কেরিয়ার স্যাক্রিফাইসটা কে করবে, আমি না ও? তটিনী বলে, উই উইল ক্রস দ্য ব্রিজ ওয়েন উই কাম টু ইট। একদিন অমৃতা টুটুলকে সবে ঘুম পাড়িয়েছে। ঘড়িতে আন্দাজ রাত 10টা। তার ঘরে ভারী পর্দা টানা। সে শুনতে পেল তটিনী নিচু গলায় জিজ্ঞেস করছে, বাট হু ইজ দিস অমৃতা? ও হয়তো মনে করেছে অমৃতা ঘুমিয়ে পড়েছে, রাত 10টা বেজে গেছে তো। সম্পদ বলল, ইটস আ লং হিস্ট্রি তটিনী, বাট শি ইজ লাইক মাই সিস্টার। তটিনী বলল, লাইক বাট নট রিয়েলি। আই থিঙ্ক আই ক্যান স্মেল কাপ লাভ। সম্পদ খুব হালকা হেসে বলল, দ্য কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। এনিওয়ে, হোয়াট ডাজ কাপ লাভ মিন ওয়েন ইউ হ্যাভ রিয়েল ওয়ান, গ্রোন আপ লাভ? তটিনী বলতে লাগলো, ওয়ান নেভার নোজ। ইউর মাদার সিমস টু হ্যাভ আ ফিক্সেশন অন হার। আই ডোন্ট ফিল কমফোর্ট। বাকিটা আর শুনতে পেল না সে ঠিক করল, আর না, কিছুতেই না। আরও অপ্রিয় কিছু ঘটবার আগেই তাকে সল্টলেকে চলে যেতেই হবে। শিবানী বললেন, এই সময়টাই যে তোকে আমার আরও দরকার ছিল, বিয়ের বাজার টাজার করতে হবে। আমার কথা যদি শোনো মাসি, বাজারটা তটিনীর পছন্দ মতো করো, বাকিগুলোর ব্যাপারে আমি তো আছি, যাওয়া আসা করব, কি আছে? সম্পদের বিয়ে হলো হায়দ্রাবাদে, রিসেপশন হলো কলকাতায়, হানিমুন কেরালায় এবং বসবাস বম্বেতে। তটিনীও একই ফার্মে কাজ পেয়ে গেল। কয়েকদিনের উৎসব, হইচই, লোকজনের ভিড় থিতিয়ে গেলে শিবানী যে একা সেই একা। অমৃতা আসে, থাকেও হয়তো একটা দিন রাত, কিন্তু সে এখন সল্টলেকেরই বাসিন্দা। শিবানী মনে মনে জানেন অমৃতা ঠিকই করেছে, কিন্তু তাতে সান্ত্বনা পান না। ওয়ালডর্ফের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে অমৃতা আর শম্পা। ঢুকছেন ডক্টর কার্লেকার, সঙ্গে একজন মহিলা। আরে অমৃতা যে, রম্ভা, এই মেয়েটি আমার পেশেন্ট, আর তুমি তো বুঝতেই পারছো ইনি আমার ধর্মপত্নী। অমৃতা শম্পার সঙ্গে পরিচয় করিয়ে দিল ডক্টর কার্লেকারের। পরে বেরিয়ে বলল, কি করে সৌমিত্রকে ফাঁকি দিয়ে একটা বাচ্চা বানিয়ে নিবি, সে বিষয়ে ডক্টর কার্লেকারের পরামর্শ নিতে পারিস। শম্পা বলল, ধ্যাত, তোর মুখে আজকাল কিচ্ছু আটকায় না। রঞ্জন কার্লেকারের রগের কাজটা সাদা হতে আরম্ভ করেছে, কিন্তু খুবই ফিট ভদ্রলোক। 45-46-এর বেশি বয়স হবে কি, চলাফেরা করেন একেবারে যুবকের মতো। শম্পা বলল, এই ডাক্তারই তোর জন্য এত করলেন, কি ভালো না? হ্যাঁ, খুব, অন্যমনস্কভাবে বলল অমৃতা। সে আসলে মনে মনে দেখছিল, ভাবছিল রম্ভাকে। ভদ্রমহিলা লম্বায় কার্লেকারের কাঁধ পর্যন্ত চলে যান, ম্যাজেস্টিক, যেন কুঁদে তৈরি করেছে কেউ গ্রানাইট থেকে। মাথার চুলগুলো কোঁকড়া, গাঢ় হেনা রং, খুব একটা কায়দা দুরস্থ ছাঁট। ঘাড় থেকে ছোট ছোট থলতে নেমেছে, চকচকে শ্যাম গাত্রবর্ণের সঙ্গে অদ্ভুত দেখাচ্ছে, যেন বিষাদ প্রতিমা, অথচ রানীর মতো। কোথায় যেন এমন রানীর কথা পড়েছে, ক্লিওপেট্রা, কুইন ক্রিস্টিনা, জাহাঙ্গীরের মৃত্যুর পরে নূরজাহান, সে ঠিক মনে করতে পারছে না। আজকাল সে সল্টলেকে থাকে বলে ডক্টর কার্লেকারের গাড়িটা প্রায় দেখতে পায়। উনি তাদের বাড়ির রাস্তায় ঢুকে বাঁ দিকে চলে গেলেন, কিংবা ডান দিকের গলিতে। হয়তো
তাদের বাড়িতেই আসছেন মনে করে সে জানলায় গিয়ে দাঁড়ালো। না, উনি চলে যাচ্ছেন। তবে টুটুলকে দেখতে উনি প্রায়ই আসেন, কিন্তু ওর মিসেসকে কখনো দেখা হয়নি তার। যেন ডক্টর রঞ্জন কার্লেকার সবসময় একজন ডাক্তার, একজন দেবদূত, তার অন্য কোনো পরিচয় নেই, বা থাকলেও তা অবান্তর। আজ মিসেস রম্ভা কার্লেকারকে দেখে সে যেন হঠাৎ বুঝতে পারল ডক্টর কার্লেকারের একটা অন্য জীবন, অন্য পরিচয়ও আছে। খুব শক্তিশালী সেই অন্য জীবনের প্রভাব তার উপরে। রম্ভা যেন চুম্বক টানে অমৃতার সমস্ত মনোযোগ টেনে নিচ্ছেন। এমন ঋজু অথচ এমন বিষণ্ণ কেন? শক্তি যেন ওর সমস্ত আকৃতিতে স্তব্ধ হয়ে রয়েছে। তবে ওই ডাক্তারের মতো সফল সুপুরুষ রসিক স্বামী যার, সে সিস্টার মাধুরীর কাছে শুনেছে ওদের 2 ছেলে মেয়েই বাইরে পড়ে। সেই জন্যেই কি? আশ্চর্য লোক তো এরা। টাকা রোজগার করে মানুষ কিসের জন্য? সুখে শান্তিতে সপরিবারে থাকবে বলে তো। তা সেই পরিবারের সবচেয়ে চমৎকার সদস্যদের বাইরে রাখতে হলে আর পরিবারেরই বা কাজ কি? অত রোজগারই বা কেন? তবে ধনী লোকেদের আদতটা এরকমই। তার টুটুলকে 6 কি 7 বছর বয়স হলে সে কি বোর্ডিংয়ে পাঠিয়ে দিতে পারবে? অথচ তাকে তো চাকরি করতেই হবে। হয়তো সর্বক্ষণ টুটুলকে সঙ্গ দেওয়া যাবে না। তাতে কি? তার সমাধান তাকে তার মায়ের সঙ্গ থেকে এইভাবে বিচ্ছিন্ন করা। হোস্টেলে রেখে মানুষ করলেই ভবিষ্যৎ সুরক্ষিত, চমৎকার চরিত্রের জোর, এসব লাভ হয়। ফলে সফল হওয়ার, স্বাবলম্বী হওয়ার সুযোগ পাওয়া যায়। মানল, কিন্তু তাহলে একজন মানুষের গর্ভে, একজন মানুষের ঔরসে কেন সন্তান আসে? কেন আসে অত প্রাণ গলা স্নেহ মমতা? না, ডক্টর কার্লেকার এটা ঠিক করেননি। অত হাসি খুশি আত্মবিশ্বাসী মানুষ হিসেবে অত চমৎকার ডাক্তারের স্ত্রী না হলে অমন অসুখী হবেন কেন? সে শুনেছে ডক্টর রম্ভা কার্লেকার ডাক্তারি করেন না, তবে ওর অনেক অন্য কাজকর্ম আছে। হেলথ ক্লাব টাব, এগুলো কি দুটো টুটুলের চেয়েও জরুরি? সেদিনই বাড়ি ফিরে জীবনের শ্রেষ্ঠ সুখবরটা পেল অমৃতা। তার তিলকের দুজনেরই ফার্স্ট ক্লাস এসেছে। শর্মিষ্ঠা বেচারি 4 নম্বরের জন্য পায়নি। লাবণী মোটামুটি দোলা কোনো মতে। চঞ্চল নিশানেরও খুবই ভালো হয়েছে। ইংরাজিতে নিশান শতকরা 56রও বেশি পেয়েছে। রীতিমতো ভালোই বলতে হবে। এই ফলাফল সে আর তিলক আশা তো করছিলই, তবু যতক্ষণ না হচ্ছে একটা কিন্তু থেকেই যায়। তিলকই তাকে ফোন করে জানিয়েছিল খবরটা। সে সর্বপ্রথম জানালো শিবানী মাসিকে। মাসি বললেন, কম খেটেছিলি, তার দাম পেয়েছিস। তারপর করল জয়িতাদিকে। উনি বললেন, খুব খুব ভালো লিখেছ অমৃতা। দিদি, আপনি তো জানেন কৃতিত্বটা কার। আমি যথাসাধ্য সাহায্য করেছি, কিন্তু আয়ত্ত করবার কৃতিত্বটা নিশ্চয়ই তোমার। একটা ভালো কলেজে লেকচারশিপ পাওয়ার আর কোনো বাধা রইল না তোমার। নেট স্লেটে বসো, ইচ্ছে হলে আইএএসও দিতে পারো, কিন্তু তাতে বোধহয় টুটুলের অসুবিধে হবে। তৃতীয় ফোনটা করল শম্পাকে। শম্পার গলা ভিজে। বলল, কত যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না রে। অমৃতা, যত বাধাই আসুক, তুই অনেক অনেক দূর যাবি। একটা রেজাল্ট থেকেই এই কনক্লুশনে এসে গেলি? আমার কেন মনে হচ্ছে রে, তাছাড়া এটা আমার উইশও বটে, যেন যাস, যেন অনেক উঁচুতে উঠিস অমৃতা। তারপরের ফোনটা সে করল ডক্টর কার্লেকারকে। সকাল 8টা, এই সময় তাকে পাওয়া গেলেও যেতে পারে। ডক্টর কার্লেকার আছেন? কে বলছেন? রম্ভার গলা সে শোনেনি, কিন্তু শুনেই বুঝতে পারল। কণ্ঠস্বরেও যে এমন বিষাদের স্পর্শ থাকতে পারে আগে কখনো বোঝেনি অমৃতা। আমার নাম অমৃতা চক্রবর্তী। আমি এমএতে খুব ভালো রেজাল্ট করেছি, তাই ওকে জানাচ্ছিলাম। আচ্ছা, আমি বলে দেব। হঠাৎ অমৃতা বলে ফেলল, আপনাকেও জানাচ্ছি। কংগ্রাচুলেশনস। আপনি ভালো আছেন দিদি? ছেলে মানুষের মতো বলে উঠল অমৃতা।
ওপক্ষ চুপ। কিছুক্ষণ পরে টেলিফোনটা রেখে দেবার শব্দ হলো। উনি কি কিছু মনে করলেন? এত অন্তরঙ্গ সম্বোধন, অন্তরঙ্গ প্রশ্ন করা তার কি উচিত হয়নি? ওদের মহলে কি এরকম কেউ করে না? একটা মাখামাখি করবার চেষ্টা করছে সে, এরকমটাই কি মনে করলেন উনি? ছি ছি, এমন ভুল সে তো কখনো করেনি। ওর ব্যক্তিত্ব এত উঁচু দরের, এত জোরালো যে খানিকক্ষণের জন্য যেন তাকে অভিভূত ছোট্ট ছেলে মানুষ করে দিয়েছিল। ছেলে মানুষ হবার সুযোগ সে কারোর কাছেই পায়নি, না মা বাবার কাছেও না। এত দাম্ভিক উনি, স্নব। কেন যে তার বোধিসত্তা বারবার বলতে লাগলো, না না, এ দম্ভ নয়, দম্ভ নয়, আরও কিছু। পরের দিন, তখন খুব সুন্দর শীত শেষ, প্রথম বসন্তের অপূর্ব সকাল। আকাশে বাতাসে কোথাও যেন মালিন্য নেই। সে বেরোচ্ছিল শিবানী মাসির কাছে যাবে বলে। সাফল্যের হর্ষ ছোঁয়া লাগিয়েছে তার দেহে মনে। শুদ্ধ একটু সামান্য ধূসরতা, রম্ভা কার্লেকারের রহস্যময় আচরণের কারণে। ডক্টর কার্লেকারের গাড়ি এসে থামল। কি ফার্স্ট ক্লাস হয়েছে? ফার্স্ট ক্লাস ফার্স্ট। ওহ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, থ্যাংক গড। তিনি তোমাকে দেখছেন অমৃতা। গাড়ির বুট থেকে একটা মস্ত কিছু টেনে বের করলেন উনি। বললেন, টুটুল কোথায়? টুটুল মায়ের কাছে। দাঁত বেরোলো? দুটো। উল্টাচ্ছে পাল্টাচ্ছে, পিছলে পিছলে সর্বত্র যাচ্ছে। ওর জন্য একটা প্লে পেন এনেছি। প্লে পেন? হ্যাঁ, ওটা ফোল্ডিং ফাইবারের তৈরি, লাগবে টাকবে না। খুলে 4 চৌকো করে ওকে পেতে ভিতরে বসিয়ে দেবে। ভেতরে খেলনা রাখবে, টিদিং রিং রাখবে একটা। দেখবে ও ঘন্টার পর ঘন্টা। ও পাশ করলাম আমি, আর উপহার এলো টুটুলের। টুটুল আমার ছেলে না হয়েও ছেলে, এটা বোধহয় তুমি বুঝতে পারো না। না বুঝি বই কি, আপনিই তো ওকে বাঁচিয়েছেন, আমাকেও। না অমৃতা, ঈশ্বর বাঁচিয়েছেন ওকে, তোমাদেরও। কিন্তু তার জন্য তিনি নির্বাচন করেছিলেন আমাকে। দুরূহ সৌভাগ্য সেই বহি প্রাণপণে। আপনার কবিতাও মনে আছে? কোনো উত্তর দিলেন না কার্লেকার। আহত দৃষ্টিতে চাইলেন তার দিকে, তারপর বললেন, গিফট তোমার জন্যও আছে, নেবে? অমৃতা কিছু বলবার আগেই পিছন ফিরলেন কার্লেকার। তারপর গাড়ির ভিতর থেকে এক বিশাল লাল গোলাপের তোড়া বের করে তুলে দিলেন অমৃতার হাতে। আর ঠিক সেই সময়ই ফাটল অ্যাসিড বাল্বটা। বাঁদিকের শাড়ি তার কুঁকড়ে যাচ্ছে বাম অঙ্গ। অ্যাসিডের বিকট ঝাঁঝালো গন্ধে যন্ত্রণায় সে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। ডক্টর কার্লেকার বিদ্যুৎ গতিতে তাকে তুলে নিলেন গাড়িতে। সোফারকে বললেন, পিজি ছোটাও, কুইক। দুঃসহ যন্ত্রণার একটা গাছ, তার ডালে ডালে আগুনের ফল, পাতাগুলো সেঁকো বিষের। শিকড় চারিয়ে গেছে বুঝি অনেক গভীরে, যেখানে পৃথিবী স্বয়ং জ্বলছে। মাটিতে আগুন, আকাশে আগুন, বাতাসে ড্রাগনের নিঃশ্বাস। আগুনের শিখাগুলো ছোট ছোট ছেলেদের মতো দাপাদাপি করছে। 3 দিন 3 রাত। জ্ঞান ফিরলে সে শুধু কোনো রকমে বলল, টুটুল। টুটুল তোমার মাসির কাছে, ভেবো না অমৃতা, ও ঠিক আছে। সামনের ডাক্তারের সর্বরোগহর সেই মুখ দেখে সে চোখ বুঝল। চাপা কান্নার শব্দ। মা বোধহয়, ঘোরের মধ্যে ভাবল সে। কান্নাই মায়ের একমাত্র সম্বল। মায়ের নামে সে ছেলের নাম দিয়েছে, সীমান্ত। শম্পা, শম্পা। সৌমিত্র কি বুঝল? দোলা, তুই ধৈর্য ধরিস। কি করছে তোর রোমিও? লাবণী, তুই আমাকে এত ভালোবাসতিস, জানতাম না। অরিন্দমদা, উফ, মাফ করুন। কি যে আনন্দ, তুই ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিস তিলক। এবারে একটা ভালো চাকরি পাবি, কলেজ সার্ভিস কমিশন। জয়িতাদি, আপনার নোটসগুলো এবারে ফেরত নিন। কি ভালো, কি ভালো তোরা সবাই। উফ মা। নেট স্লেট পরীক্ষার বিজ্ঞাপন বেরোলো। ফর্ম জমা দেবার তারিখ পেরিয়ে গেল। তিলক, শর্মিষ্ঠা, নিশান বসল।
তখনও অমৃতার চিকিৎসা চলছে। ফলাফল বেরোলো, তারপরে ভাইভা। তিলক নিশানের চাকরি হয়ে গেল। শর্মিষ্ঠাকে নর্থ বেঙ্গলে দিয়েছিল বলে সে গেল না। তখনও অমৃতার চিকিৎসা চলছে। কাঁচের ঘেরাটোপের মধ্যে কেউ তার কাছে যেতে পারে না। অসম্ভব যত্নে, সেবায়, ওষুধে, সতর্কতায় প্রথমে পিজি, তারপরে উজ্জীবন, আবার পিজি। অবশেষে ঘা শুকোলো। বাঁ হাতের পোড়া অংশে প্লাস্টিক সার্জারি। হাসপাতাল থেকে অবশেষে যখন ছাড়া পেল সে, কার্লিকার বললেন, মিসেস দত্ত, আপনার কাছে না হলে তো। শিবানী বললেন, কি আশ্চর্য, সে তো বটেই। টুটুলকে নিয়ে পারবেন? না একজন সিস্টার রাখাই যায়, তবে টুটুলের তো প্লেপেন আছে। কথা শুনে এত কষ্টেও রোগিণী এবং তার ডাক্তার হাসলেন। সীমা বললেন, টুটুলকে বরং আমি নিয়ে যাই। বাচ্চা ছেলের ধকল তুমি কখনো সামলাতে পারো? বিশ্বজিৎ বললেন। অবসাদে চোখ বুঝল অমৃতা। সেই সময়ই সন্ধ্যার ভিজিটিং আওয়ারে ওরা সবাই দেখতে এসেছিল তাকে। শম্পা, সৌমিত্র, লাবণী, অরিন্দম, দোলা, অমিতাভ, তিলক, শর্মিষ্ঠা, নিলয়, চঞ্চল, নিশান, সবাই। কেউ কোনো কথা বলতে পারছিল না, সব একেবারে চুপচাপ। রোগিণী ক্ষীণ হাসল, ডান হাতটা তুলল একটু। অনেক যন্ত্রণা দেখেছেন রঞ্জন, তার পেশাটা তো যন্ত্রণা দেখারই। কত রকমের ভঙ্গি দেখেছেন যন্ত্রণা সইবার, কিন্তু এত সাহস, এমন শান্ত সাহস একটি এই বয়সী মেয়ের, এ তিনি কখনো দেখেননি। ও তো বলছে না একবারও কেন এমন হলো, কেন আমার কপালেই বারে বারে হয়। আমাকে মেরে ওদের কি লাভ? যতদিন ওদের কাছে ছিলাম ওদের উপকারই তো করেছিলাম, তাহলে কেন? কিন্তু ও কিচ্ছু বলছে না। ফরিয়াদ বুঝি ফুরিয়ে গেছে ওর আজ। ও ধরে নিয়েছে এটাই, এরকমটাই ওর হবে। ও শুধু লড়ে যাচ্ছে। অবশ্যই ডাক্তাররা আছেন, নার্সরা আছে, শিবানী মাসি আছেন, কিন্তু শেষ পর্যন্ত দাঁতে দাঁত চাপা ভয়ঙ্কর চাপা লড়াইটা তো ওর একারই। অথচ জীবনের কোনো পর্বই ও নিজের হাতে নির্বাচন করে তুলে নেয়নি, না বিবাহ, না সন্তান ধারণ। এমনকি আইনি লড়াই ও বিবাহ বিচ্ছেদও ঘটেছে যেন কারণ ও ফলাফলের স্বাভাবিক যুক্তিতে। যে অত্যাচার, যে যন্ত্রণা ও ভোগ করে চলেছে, তার কোনো দায়ভাগ ওর নেই। ও যদি আজ বিমূর্ত নৈবর্তিক এই সমাজকে প্রশ্ন করে, কেন, তো করতেই পারে। যদি ছিঁড়ে খুঁড়ে দিতে চায়, সব ধ্বংস চায়, তো চাইতেই পারে। তখন কারো কাছে কোনো উত্তর থাকবে না, সমাধান থাকবে না। সেই কথাটাই আজ তিনি বলছিলেন রম্ভাকে। বলছিলেন সেই কাঁচের জানলার সামনে বসে। সেখান থেকে খোলা আকাশ দেখা যায়, দেখা যায় গাছপালার এক সবুজ সমৃদ্ধ রূপ। প্রথমটা বলছিলেন বলিষ্ঠ দৃপ্ত ভঙ্গিতে, তারপরে আবেগে আপ্লুত হয়ে, বোঝো তো রম্ভা, শখ, শুধু শখেই ওর মরে যাওয়ার কথা। কি প্রাণ যে মেয়েটাকে দিয়েছিলেন ঈশ্বর। অনেক অনেক দিন পর নিজের অভিজ্ঞতা, অনুভব, বিস্ময়, শ্রদ্ধার কথা অকপটে রম্ভার কাছে পেশ করলেন তিনি। জানলার কাছে দাঁড়িয়ে আছে অমৃতা, দাঁড়িয়ে আছে প্রতীক্ষায় কখন তিনি আসবেন। এ যদি রোভার লেনের জানলা হয় তাহলেও আসবেন, যদি করুণাময়ীর জানলা হয় তাহলেও আসবেন। একটা ধূসর রঙের মারুতি স্টিম। জানলার কাছে এসে গাড়ির স্মোকড গ্লাস একটু নামাবেন, ওপর দিকে তাকাবেন, ডান হাতটা ঈষৎ তুলবেন। সে দৃষ্টি ফিরিয়ে দেবে, ডান হাতটা একটু তুলবে। আবার একটা পুরো দিনের প্রতীক্ষা। ইতিমধ্যে আছে মা, বাবা এবং শিবানী মাসি, শম্পার ফোন, দোলার আরতি, সম্পদের চিঠি, লাবণী, অরিন্দমের একাধ দিনের আসা যাওয়া। আছে তিলক, আছেন জয়িতাদি, আছে টলটলো পায়ে টুটুল, সীমান্ত। আগে ছিল তার রক্তের মধ্যে একটা ওতপ্রোত কর্তব্যবোধ, দায়িত্বনিষ্ঠা। সন্তোষ ছিল না,
সবটাই শুষ্ক এমন নয়। কোনো কাজ সময় মতো সুন্দর করে শেষ করতে পারলে মনটা খুশি হতো। অদ্ভুত একটা স্বস্তিবাচন শুনতে পেত ভেতরে। কিন্তু এ অন্যরকম। এ বেদনা, এ যন্ত্রণা, এ আনন্দ অসীম, অপার, রোমাঞ্চক। সারা দিনের মধ্যে উজ্জীবন যাওয়ার পথে তিনি একটিবার এই পথ দিয়ে ঘুরে যাবেন, ওপর দিকে তাকাবেন। বেশিক্ষণ নয়, কিন্তু মনে হবে নির্নিমেষ, অনন্তকাল। তার আত্মার গভীরে চোখ রাখবেন তিনি। এমন একটা কিছুর বিনিময় হবে যার অস্তিত্বের কথা সেও জানত না, তিনিও জানতেন না। এই প্রথম যেন সেটা আবিষ্কৃত হলো পৃথিবীতে, অ্যান্টিবায়োটিকের মতো, কোয়ার্কের মতো। রঞ্জন তো তাদের বাড়িতে আসেনি, আসেন টুটুলকে দেখতে। চোখের দেখা এবং ডাক্তারের দেখা। দেখেন তাকেও। কি অমৃতা, কুনুইয়ের কাছে সেই পেইনটা নেই তো আর? কি বললে? ডান কুনুইয়ে? এটা তোমার কল্পনা। বাম বুকের উপর থেকে পা পর্যন্ত ঝলসে আংড়া হয়ে গিয়েছিল। অসীম কষ্টে ও ধৈর্যে হাত শুদ্ধ উপরের দিকটা প্লাস্টিক সার্জারি করা হয়েছে। দপদপে যন্ত্রণা এখনো ফিরে ফিরে আসে, কিন্তু সেটা বাঁ দিক। ডান দিকের কোনো ব্যথাকে স্বীকার করতে দেবেন না তিনি। মিসেস দত্ত, নার্সিংটা পড়ে নিতে পারতেন। শুধু কতগুলো টেকনিক্যাল জিনিস। দেখি, গভীর করে নিঃশ্বাস নাও। হ্যাঁ, ঠিক আছে। কি বিশ্বজিৎ বাবু, আপনাকেও একটু দেখে দেব নাকি? আমার তো মনে হয় মিসেসের চেয়ে আপনারই ব্লাড প্রেশারটা বেশি যাচ্ছে আজকাল। টুটুলকে কোলে তুলে নিয়ে তিনি হাসবেন। দুই পরিবারেরই বন্ধু, প্রায় পারিবারিক চিকিৎসক। ছোটখাটো হাসি ঠাট্টা, টুটুলের ভবিষ্যৎ নিয়ে আধা সিরিয়াস জল্পনা, মাঝে মাঝে এই ঘোষণা, টুটুল কিন্তু আমারই, সে আপনারা মানুন আর নাই মানুন। অমৃতাও স্বাভাবিক, চা কিংবা কফি এনে দিচ্ছে। আজ টুটুলের 2 বছর পূর্ণ হলো। পায়েস মানে পরমান্ন খাবেন নাকি? সুগার ফুগার আবার হয়নি তো? কি মিসেস দত্ত, আপনার সুগার হয়েছে কিনা আমি কেমন করে জানব? আমার কি হয়েছে না হয়েছে জানবার সুযোগ পাই না কিনা এই এরা। অমৃতার দিকে তাকিয়ে, এরা সেই সুযোগ দেয়? একদিন ধরাস করে পড়ব আর মরব বলেই চোখ গোল করে ফেলবেন। হে কি, 60 এ আবার কি কথা? শেটের বাছা 60, এসব কিছু বললেন না? না, আধুনিক কালের মা পিসিরাও দয়া মায়ায় খাটো হয়ে পড়েছেন। কিন্তু জানলার সামনে যখন গাড়িটার গতি ধীর হয়ে আসে, কাঁচ নামিয়ে ঊর্ধ্বমুখ হন যে রঞ্জন, তিনি অন্য রঞ্জন, যিনি কথা জানেন না, হাসি জানেন না, যার শুধু চোখ ছাড়া অন্য কোনো ইন্দ্রিয় নেই। অমৃতাও স্থাণু হয়ে থাকে সেই দৃষ্টির সামনে। সেও তখন কথাহারা, দৃষ্টি, শুধু দৃষ্টি, আর কিছু না, কিচ্ছু না। সেদিন গিয়েছিলেন উজ্জীবন থেকে হাসপাতালে, হাসপাতাল থেকে অন্য একটা নার্সিংহোমে, আবার উজ্জীবনে। অপারেশন করতে হয়েছে ছোটই বড়ই মিলিয়ে 7টা। বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেছে, প্রায় 11টা। ভয়ঙ্কর ক্লান্ত তিনি আজ। না, এরকম শিডিউল চলবে না, চলবে না আর। চান করলেন, রম্ভা নামল না। একটা হুইস্কি নিলেন, রম্ভা নামল না। মেমসাব কোথায়? তিনি জিজ্ঞাসা করলেন। মেমসাব কথাটা তিনি পছন্দ করেন না আদেও, কিন্তু তার কেতাদুরস্থ বেয়ারারা করে, তাই তাকেও। কত কাজেই যে নিজের পছন্দের বিরুদ্ধে করতে হয় মানুষকে। কি জানি না তো, নামেননি। আস্তে আস্তে উপরে উঠলেন তিনি, অবসন্ন পা টেনে টেনে। কেন নিচে এলো না রম্ভা, যেমন আসে? কেন পানীয় নিয়ে বসল না, যেমন বসে? সবই তো দিয়েছেন তাকে। মেনে নিয়েছেন সন্তান সম্পর্কহীন, সদা সতর্ক, প্রশ্ন আর সন্দেহের কুট স্পটলাইটের তলাকার দিনরাত। এতেও কি তার প্রায়শ্চিত্ত হয়নি এতদিনেও? ও কি জানে না ডাক্তারের জীবন, ডাক্তারের দায়? তবু এই অর্থহীন অবুঝ অভিমান তাকে খুবই ক্লান্ত করে এসব আজ। রম্ভা, শোবার ঘরের ঠিক দোরগোড়ায় দুজনের দেখা হয়ে গেল।
দ্রুত আসছে রম্ভা। উল্লাসের সুরে বলছে, রঞ্জন, রঞ্জন, আমার আবার হচ্ছে। কি হচ্ছে? বুঝতে পারছো না? আমি আবার যৌবন ফিরে পাচ্ছি, আবার কনসিভ করব, মা হব। রঞ্জন, এই দেখো। রক্তরঞ্জিত একটা পেটিকোট রঞ্জনের দিকে জয়ের নিশানের মতো তুলে ধরেন রম্ভা। হঠাৎ একটা বিদ্যুৎ গতি আসে রঞ্জনের অবসন্ন দেহে। লুকোনো ভাঁড়ার থেকে সঞ্চিত শক্তি কৌটোরে ঢাকনা ফাটিয়ে বেরিয়ে আসে। রম্ভা, রম্ভা, কি বলছো? ঠিক, এটা সত্যি। স্বামীর কাঁধে মাথা পৌঁছয় রম্ভার। গলার স্বর থরথর করে কাঁপতে থাকে। ভীষণ যেন শীত শীত করছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। ঠিক রঞ্জন, ঠিক। 4 বছর বন্ধ হয়ে গিয়েছিল, আবার দ্বিগুণ বেগে ফিরে এসেছে। স্বামীর কাঁধে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে লাগলেন রম্ভা। আবার আমি তোমাকে সন্তান উপহার দিতে পারবো, আবার পারবো, যা বলো সব সব। কি বলছে রম্ভা? একটা কোয়ালিফাইড ডাক্তার, সে এটা বোঝে না? পলিপ, ফাইব্রয়েড, হিস্টেরেক্টমি, নাকি ঈশ্বর? হে ঈশ্বর! তিনি ডাক্তার, কিন্তু সবসময় তার ঈশ্বরের কথা মনে হয় সমস্ত রকম বিপদে সম্পদে। কবে কবে থেকে এমন হচ্ছে? কতদিন, কতকাল তুমি কাছে আসো না, কতদিন বন্ধ করে দিয়েছ তোমার দ্বার। সে আর আমার হিসেব নেই রঞ্জন। সাহস, শুধু সাহসে বুক বেঁধে। রম্ভা, আমার সোনা, আমার মণি। তিনি প্রাণপণে আঁকড়ে ধরেন তার প্রথম প্রণয়িনীকে। বোঝেন, এই তার প্রথম এবং এই তার শেষও। এবার ডায়াগনস্টিক ডিসি, তারপর অপারেশন। অপারেবল না হলে রেডিয়েশন বা কেমো বা রেডিও প্লাস কেমো। এখানে না হলে যত দূর দূরান্তেই হোক, যদি থাকে, যদি কোথাও এতটুকু অস্ফুট আশাও থেকে থাকে। সোমবার সকাল 9:30। সাদার উপরে গোলাপি ডুরে শাড়ি পরা অমৃতা চান করে চুল মেলে দিয়েছে। আজ আর কিছু সামনে নেই, শুধু একটি জানলা। আধ ঘন্টা পার হয়ে যায়, 45 মিনিট। ধূসর স্টিম আসে না। টুটুল ডাকে, মা। কি সোনা? আমায় কোলে। সে দুহাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নেয়, চুমো খায়। টুটুল ফিরে চুমো খায় তাকে, কপালে গালে মিষ্টি মিষ্টি শব্দ করে, নাকে নাক ঠেকিয়ে। মঙ্গলবার 9টা। সে নীলের উপরে সাদা ফুটি ফুটি একটা তাঁতের শাড়ি পরেছে। যদি আগে চলে যান, এরকম হয় না, তবুও যদি আধ ঘন্টা, 45 মিনিট, 50 মিনিট। খুকি, আজ যে তোর ইন্টারভিউ, ভুলে গেছিস? যাই মা। বুধবার 10টা। হয় না, তবু কোনো কারণে হয়তো কদিন দেরি হচ্ছে। ঘিয়ে রঙের উপরে তুঁতে আলপনা দেওয়া একটা ছাপা শাড়ি পরেছে সে। কপালে টিপ দিতে ভুলে গেছে, চুল ভালো করে আঁচড়ায়নি। 12টা বাজল। টুটুল খেয়েছে মাসি? খুব ভালো করে খেয়েছে। এবারে তুই বস। বৃহস্পতিবার। যেমন তেমন একটা শাড়ি পরতে হয়, তাই পরা। চুলে চিরুনি চলেনি, ভুলে গেছে। 9টা বাজল, 10টা বাজল, 11টা বাজল। টুটুল আবদার করে তাকে ধরে নিয়ে গেল। সে ঘুম পাড়াচ্ছে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? শুক্রবার। সে সল্টলেকের বাড়ির বাঁশের গেটে এসে দাঁড়িয়েছে, রোদ্দুর মাথায় করে। আজও না। উজ্জীবন নার্সিংহোম? হ্যাঁ বলুন। সিস্টার মাধুরী সেনকে একবার দেবেন? ডাকছি। হ্যালো মাধুরীদি, আমি অমৃতা। ডক্টর কার্লেকারকে একবার পাওয়া যাবে? উনি তো নেই, আসছেন না। সে কি, কেন? অসুস্থ? উনি নন, ওর স্ত্রী। গত পরশু বোম্বে রওনা হয়ে গেছেন। কি হয়েছে? কি আর। দীর্ঘ নিঃশ্বাসের শব্দ টেলিফোনের তার তোলপাড় করে এসে পৌঁছায়। রিসিভারটা অসার হাত থেকে খসে যায়। তার বোধিসত্তা বলে, রম্ভা কার্লেকার ফিরবেন না। রঞ্জন কার্লেকারও ফিরবেন না আর।
এখন আর প্রতীক্ষা নেই, এখন আর জানলা নেই, এখন সব অন্ধকার। শিথিল হাতে ভবিষ্যৎ যাত্রার সরু পেন্সিল টর্চটা সে হাতে তুলে নেয়। শেষ হল বাণী বসু রচিত অমৃতা উপন্যাসটি। দীর্ঘ এই উপন্যাস আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।